থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও নাও না নাও নাও যাও। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইল ভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে। এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করলেন, কিন্তু নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও নাও না নাও নাও যাও। তারা আমাদেরকে কোনো দর কষাকষি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেব। প্রশ্ন আসলো আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যায় ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা। এবং আমাদের হ্যাঁ না না ওটা ওটা পরে বলছি, বলবো সবই বলবো। একটু শুনো, নির্বাচনে কি বলছিলাম যে তারা তখন যেটা হলো নির্বাচনের আমাদের মধ্যে আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি। তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করব না। কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সম্ভব বলে বলবো। সেটা হলো এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম না, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম, আমরা সিলেকশন করলাম, আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো। এই ওগুলোকে ঠিক করা গেল না, না এইভাবে চালানো যাবে, কথা শুনতে হবে, কথা বলবে না প্লিজ। তারপরে তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য। শুধু একটা দিন আমাদের বাকি থাকলো, 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, এটা আমরা ধরে রেখেছিলাম, প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকায় আমাদের আজকে পর্যন্ত নেগোসিয়েশনের সময় 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে, যেখানে যার যেরকম ভাবে মনে হয়েছে তার 26টা তালিকা, এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উইথড্র করলাম। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরো ক্যান্ডিডেট ছিলেন, বেশিরভাগ জায়গায়, শুধু দুটো জায়গা ছাড়া বোধ হয়, এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল। এবং অনেক ক্ষেত্রেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে। সেই 26টা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং তারা বলেছিলেন যে নির্বাচন, আমরা বলছিলাম নির্বাচনে আসবো, দর কষাকষির মূল একটা কথা ছিল আমি বলতে ভুলে গেছি, যে এই দর কষাকষি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো, নির্বাচন আবার সুষ্ঠু হতে হবে, নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না। তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি, আমাদের নৌকা মার্কা বা আমাদের দলীয় প্রতীক থাকবে না, তাহলে দলীয়করণ হবে না, আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না, তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম। কিন্তু 26টা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরো 10-15 জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাস করতে পারবে, তাদের তালিকাও নাম ঢোকাতে হবে। না হলে 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না।
17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইল ভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, যারা থাকবেন না তাদের নেতৃত্বে নেওয়া হবে। এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম, তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। তখন আমি বলেছিলাম আরো 10 থেকে 15টা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ। তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে, ঠিক আছে। এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি, আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য এসেছি। সে সময় একই সঙ্গে ঢাকার আরো কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি, এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত 17 তারিখ যে তারা চেষ্টা করবেন। পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এখন প্রশ্ন আসলো, আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি। আমি একটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি। উত্তরে আমি বসবাস করি 30 বছরের বেশি সময় থেকে এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরে যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম। আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম উত্তরা থেকে, সমস্ত দলের লোক আমাকে চিনত। আমি রাস্তায় হেঁটে গেলে আমি 2018 সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম। তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম এবং উত্তরাতে আমি মনে করেছিলাম এখানে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে। আমি 2018 সালে যখন ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করবো, এখান থেকে রাস্তার লোকজন দোকানদাররা দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল। আমি যেতে হেঁটে গেলে রাস্তায় লোক জমে যেত। আমি মনে করেছিলাম এই জায়গাটায় আমাদের একটা ভালো ভালো জনসমর্থন আছে এবং আমার ওয়াইফ দীর্ঘদিন থেকে ওখানে 20-25 বছর থেকে কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে উত্তরায় পরিচিত। আমার ওয়াইফ এবং কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত ছিল। ফলে আমি মনে করছি এই সিটটা আমি যদি ধরতে পারি তাহলে আর একটা কথা আপনাদের বলি, বাংলাদেশের অন্য এই হলো নাম্বার 1 সিট। বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী 10টা সিটও যদি আমি পাই তার চেয়ে এই সিট বেশি মূল্যবান এই সিটের থেকে। কেননা এই সিটে এখনো আমাকে, যখন আমি রাজনীতি করছি সব সময় আমার রাজনীতির ইলেকশনে আমাকে খরচ দিতে দেওয়ার মতো প্রচুর মানুষ আছেন এবং আমি ওখান থেকে যদি এমপি আনতে পারতাম আমার দল চালানোর জন্য কোনো ফান্ডের অভাব হতো না। অফিসিয়ালি অনেক মানুষ আমাকে, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক সমৃদ্ধশালী মানুষ আছে যারা আমাদের সঙ্গে ক্লোজ হতে চায়, যারা আমাদেরকে যে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করতে চায়। আমি এই জন্যই উত্তরা আসনটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমার স্ত্রীর জন্যই শুধু আমি এই উত্তরা আসনটা নিতে চাই নাই। আরেকটা কথা বলা হয়েছে আমার, যেটা পরবর্তীকালে আমি ডয়েস ভ্যালি এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকেরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই প্রেসিডিয়াম মেম্বার বানিয়ে দিয়েছি। আমার স্ত্রী 2010 সালে 16 জুন আমার নেতা আলাজ হোসেন মোহাম্মদ এরশাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন 2010 সালে। তারপর থেকে এই দলে ছিলেন। আমি আসার পরে বেশি করে অ্যাক্টিভ করেছি তাকে দুটো কারণে। একটা হলো লালমনিরহাটে আমার কনস্টিটিউয়েন্সি ছিল, সেখানে আমি যেতে পারি নাই, সেখানে আমার ভাই সেখানকার কমিটি করেছে সম্পূর্ণভাবে সফলভাবে, জেলার একটা কাউন্সিল করে সেখানে কমিটি করে এবং আমাদের দলের সাংস্কৃতিক পার্টি যেটা কোনো সময় সেমন কার্যকর ছিল না সেটাকে সে কার্যকর করেছে। তার প্রেক্ষিতেই তাকে আমি নয়, আমাদের সঙ্গে যারা সিনিয়র নেতা ছিলেন তারা তাকে প্রমোশন দিয়ে প্রেসিডিয়াম মেম্বার করেছেন। কাজে এই কথাটা বলা হয় এটা সঠিক নয়, এটা আপনাদেরকে জানানো দরকার ছিল এবং এটা ব্যাপকভাবে প্রচারণা করা হয়েছে। আর একটা হলো যে আমি উত্তরা আসন নেওয়ার পরে আমার যে
লালমনিরহাট 3 আমার আসন, যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম লাস্ট টাইম, এবং আগেও 2-3 বার হয়েছে, সেই আসন থেকে আমাদের নৌকা মার্কা ক্যান্ডিডেট উইথড্র করা হয় নাই, বন্ধ করা হয়েছে। সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম। সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আতিকের আসনের বিনিময়ে আমি আমার ওয়াইফের আসন নিচ্ছি। এটাও একটা প্রচারণা, মিথ্যা প্রচারণা, শুধু আমাকে ছোট করার জন্য। এটা যার কাছে হিসাব আছে তারা এটা বলতে পারে। আমাকে ধ্বংস করা মানে জাতীয় বাড়িকে ধ্বংস করা। আমি যেহেতু জাতীয় বাড়ির চেয়ারম্যান, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ মানে জাতীয় বাড়ির ভাবমূর্তি ক্ষুণ্ণ, এবং সেটা করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা নির্বাচনে যাওয়ার মনস্থ নিয়েছি, নির্বাচন যাব করব, তখন আমি নির্বাচন যাতে ভালো করে করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই 26টা যারা ছিলেন তারা মনে করেছেন যে আমরা হয়তো জিতে যেতে পারি। আগে যেমন 2014-18 হয়েছে, কোনো কষ্ট না করলে হয়তো জিতবো। তারা গা লাগাননি। আমি বারংবার কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু ছাড় হয় নাই, আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, তারা জিততে পারে। সরকার কোন রকম সেরকম কেয়ার করবে কিনা আমরা জানি না, তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তথাপি অনেকেই বুঝতে পারেননি, অথবা পেয়েও কিছু করতে পারেননি। আর সেকেন্ড ছিল যে বাইরে প্রচারণা হয়েছে দল বিক্রি হয়ে গেছে, কাদের সাথে 200 কোটি টাকা পেয়ে গেছেন, 300 কোটি টাকা। আমাদেরকে টাকা, আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই, যেহেতু 26টা আসনের মধ্যে আমরা পাইনি। এই টাকার ভাগ চাই আমাকে। দিন রাত 24 ঘন্টা আমি যতক্ষণ নির্বাচন করছি, সকাল থেকে বিকাল, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। আমার পিছনে পড়ে আছে টাকা আদায় করার জন্য, এবং আমার নামে জঘন্যতম কথা বলে বেড়াচ্ছে। এটা আমাকে শুনতে হয়েছে। সেই জন্য বললাম, আমি কে করেছেন না করে জানি না, ব্যাপকভাবে এগুলো করা হয়েছে। যাই হোক, নির্বাচন যখন হয়ে গেল, নির্বাচন কি হয়েছে, কেমন করে হয়েছে, এগুলো আপনারা সবাই দেখেছেন। আপনাদের থেকে নিয়ে আমি কথা বলেছিলাম, নির্বাচন 3 প্রকার হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তবে অংশগ্রহণমূলক হয়নি 2-1টি সিটে, সেটা সরকারি ইচ্ছা হয়েছে। একটি নির্বাচন হয়েছে ফ্রি স্টাইল, অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে, সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তারাই জিতেছে। এবং একখানে ছিল এই মারামারির ভিতরে সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা, তাকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। এই 3 ধরনের নির্বাচন হয়েছে। সেইখানে আমাদের বেশিরভাগ যারা আমরা আশা করেছিলাম তারা জিততে পারেননি। এবং সেখানে প্রশ্ন এসছে যে আমার কি দোষ পাওয়া গেল। একটা হলো আমি পয়সা নিয়ে তাদেরকে পয়সা দেইনি, আর একটা হলো যে আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করিনি। প্রাইম মিনিস্টার যেমন করেছেন, আমাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। উনি যেটা করেছেন আমারও সেটা করার দরকার ছিল। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি, কেন বর্তমান প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি আমাকে তুলনা করা যায় নির্বাচন ক্যাম্পেইনে, যেখানে রাষ্ট্রীয় সকল ক্ষমতা এবং সকল সম্পদ এককভাবে ওনার কন্ট্রোলের মধ্যে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন হ বললে, উনি যদি হ বলে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটি সফল হয়ে যায়। সেখানে উনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, তার সঙ্গে আমি কম্পিটিশন করব। এটা আমাদের অনেক লোকা বলেছেন, আমাকে ক্রিটিসাইজ করেছেন। আমার মনে হলো, আমার এক বন্ধু বলেছিলেন যে এই ক্রিটিসাইজ হচ্ছে, আপনাকে যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক আশাক ইত্যাদি ফলো করে আপনি করেন, তাহলে হয়তো ভালো হতো। তবে ওটা আমার জন্য কঠিন হতো, ওই পোশাক আশাক পরে তো আর আমার পক্ষে নির্বাচন করা সম্ভব, ক্যাম্পেইন করা সম্ভব। যাই হোক, তথাপি আমি আমার নির্বাচনী এলাকার আশেপাশে যেখানে মানুষে চেয়েছে সেখানে আমি নির্বাচনী ক্যাম্পেইন করেছি। যেখানে মানুষে বলেছে যে আপনার আসা দরকার, আমি এই নির্বাচনের ভিতরে গেছি। যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে 100 জন টেলিফোন করেছে, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এবং দিন রাত আপনার দল বিক্রি করে দিলেন, এটা করলেন, ফেসবুকে অকথ্য অশ্লীল কথা আমার নামে প্রচার করা হচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আর একটা কথা হলো, পরবর্তীকালে নির্বাচনে কেন গেলাম, এটার আর একটা কারণ হলো আমি লিডার অফ দি অপোজিশন হওয়ার জন্য গেছি। লিডার অফ দি অপোজিশন কি হবে আপনারা জানতেন? নির্বাচনের পর যদি আমি জিতেও থাকি, আমি নির্বাচন লিডার অফ দি অপোজিশন কি হবে এটা নিয়ে তো বাংলাদেশে 2-3 মাস গবেষণাই চলছে, যতক্ষণ না হয়। যদিও আইনগতভাবে আমারই হওয়ার কথা। এবং নির্বাচনে আমি যদি জানতামই লিডার অফ দি অপোজিশন হব, তাহলে তো অন্য কথা ছিল। আমি তো কেউই জানতো না বাংলাদেশ, এটাও প্রচার করা হয়েছে। এবং এটাও বলি আপনাকে, আমি ডেপুটি লিডার অফ দি অপোজিশন হয়েছিলাম
এবং আমাকে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন থেকে নামিয়েও দেওয়া হয়েছিল, কেননা আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না। ভবিষ্যতে কি হবে আমি জানি না, ওই অভিজ্ঞতা আমার আছে, কাজে ওই লোভ লালসার জন্য আমি করি নাই। এখন নির্বাচনের পরবর্তীকালে আমি যেটা বললাম, দলের মধ্যে ওই একটা কথা, টাকা বিক্রি হয়েছে, টাকার ভাগ পেলাম না, এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। তারপরে আমরা নাকি সাগরে ফেলে দিছি আমি তাদেরকে। নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় নাই।